হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টেম ক্রাফট ল্যাব। আজকে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ডায়াগ্রাম দেখে সার্কিট কীভাবে কাজ করে সেটা বুঝবো, দেন রিয়েল কম্পোনেন্ট কানেকশন করব এবং ভোল্টেজ মেজারমেন্ট করব, সবশেষে সিআরও দিয়ে ইনপুট আউটপুট ওয়েভ ফর্ম অ্যানালাইসিস করব। এটা ফুল ওয়েভ রেকটিফায়ারের কমপ্লিট সার্কিট ডায়াগ্রাম। এখন আমরা দেখব এই ডায়াগ্রাম কীভাবে ওয়ার্ক করে এবং কী কী কম্পোনেন্ট ইউজ করতে হয়। এটা হলো একটা স্টেপ ডাউন সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার। স্টেপ ডাউন কেন বলা হচ্ছে? ইনপুটে আমরা 220 ভোল্ট এসি দিই, আউটপুটে তার থেকে আমরা কম ভোল্টেজ পাই, দ্যাট মিনস স্টেপ ডাউন, ভোল্টেজ ডাউন করে, তাই জন্য সেটা স্টেপ ডাউন। এখানে আমি একটা 12-0-12 ট্রান্সফর্মার ইউজ করেছি। তোমরা এটা 9 ভোল্ট করতে পারো, 6 ভোল্ট করতে পারো, বা তোমাদের ভোল্টেজ অনুযায়ী এটা তোমরা ইউজ করতে পারো। আমি এখানে 12-0-12 সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার ইউজ করেছি। সেন্টার ট্যাপ কেন বলা হচ্ছে না, এই ট্রান্সফর্মারের সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের ঠিক মিডিল পয়েন্ট থেকে একটা ট্যাপ বের করা হয়। সেই ট্যাপিং পয়েন্টটা অলওয়েজ 0 ভোল্ট থাকে। দেখো এই ট্রান্সফর্মারের 3টে পয়েন্ট আছে, এটা 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 মিডিল পয়েন্টটা অলওয়েজ 0 থাকে। যখন এসির পজিটিভ সাইকেল আসে তখন মিডিল পয়েন্টের রেসপেক্টে ওপরের পয়েন্টটা 12 ভোল্ট হয়, আবার যখন নেগেটিভ সাইকেল আসে তখন মিডিল পয়েন্টের রেসপেক্টে নিচের পয়েন্টটা 12 ভোল্ট হয়। দ্যাট মিনস মিডিল পয়েন্টটা অলওয়েজ 0 ভোল্ট থাকে। এবার দেখো এখানে আমি দুটো ডায়োড ইউজ করেছি, 1N4007 ডায়োড ইউজ করেছি, এখানে একটা একটা রেজিস্টার ইউজ করেছি, একটা এলইডি ইউজ করেছি। এলইডি হচ্ছে আমাদের মেন সার্কিট, এটাকে আমাদেরকে ওয়ার্কিং করতে হবে, গ্লো করতে হবে, এবং একটা ক্যাপাসিটর ইউজ করেছি ফিল্টার করার জন্য। এবার কীভাবে ওয়ার্ক করে সেটা একটু দেখো। আমরা জানি এসির কারেন্ট ডাইরেকশন অলওয়েজ চেঞ্জ হয়। দেখো এখানে এসি প্রথমে একটা পজিটিভ সাইকেল হয়েছে, আবার একটা নেগেটিভ সাইকেল হয়েছে, এটা হলো একটা কমপ্লিট সাইকেল। এইভাবে এসি 1 সেকেন্ডে 50টা সাইকেল কমপ্লিট করে, তার জন্য বলা হয় 50 হার্জ। হার্জ মিন সাইকেল পার সেকেন্ড। এবার দেখো যখন এসির পজিটিভ সাইকেল আসে তখন ট্রান্সফরমারের মিডল পয়েন্টের রেসপেক্টে উপরের পয়েন্টটা 12 ভোল্ট হয়। 12 ভোল্ট হওয়ার জন্য আমাদের D1 ডায়োড তখন ফরওয়ার্ড বায়াস হয়। ফরওয়ার্ড বায়াস কেন হয়? দেখো ডায়োডের লেফট সাইডে অ্যানোড আছে, রাইট সাইডে ক্যাথোড আছে, তার জন্য এটা ফরওয়ার্ড বায়াস হয়। আমরা জানি অ্যানোডের পজিটিভ ভোল্টেজ এবং ক্যাথোডের নেগেটিভ ভোল্টেজ দিলে সেই ডায়োড তখন ফরওয়ার্ড বায়াস হয়। এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হওয়ার জন্য এর মধ্যে কারেন্ট ফ্লো হবে, কারেন্ট এদিকে ফ্লো হবে, এখানে এসে কারেন্ট জাংশন পয়েন্ট পেলো। এর দুটো পাত আছে, এদিকে একটা পাত, নিচে একটা পাত। যদি কারেন্ট নিচে যেতে চায় তাহলে কী হবে, এই ডায়োডটা তখন রিভার্স বায়াস হয়ে যাবে। কেন কি এই ডায়োডের রাইট সাইডে আছে ক্যাথোড। তুমি যদি ক্যাথোডে পজিটিভ ভোল্টেজ দাও তখন সেই ডায়োড হয়ে যায় রিভার্স বায়াস, তার জন্য এই দিকে আর কারেন্ট ফ্লো হতে পারবে না। কারেন্ট তখন এই রেজিস্টার হয়ে আমাদের এলইডি যেটা আছে, এলইডি আমাদের মেন সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো হয়ে আবার ট্রান্সফরমার গিয়ে এটা গ্রাউন্ড হবে। তার মানে কী হলো, আমাদের যখন এসির পজিটিভ সাইকেল এলো তখন আমরা একটা এখানে পজিটিভ সাইকেল পেলাম। আবার যখন এসির নেগেটিভ সাইকেলে আসে তখন কী হয়, ট্রান্সফরমারের মিডল পয়েন্ট 0 রেসপেক্টে নিচের পয়েন্টটা 12 ভোল্ট হয়। 12 ভোল্ট হওয়ার জন্য এখানে ডি টু যে ডায়োডটা আছে এটা তখন ফরওয়ার্ড বায়াস হয়। সেমভাবে এখানে পজিটিভ ভোল্টেজ হলো, এখানে নেগেটিভ ভোল্টেজ আসার জন্য D2 তখন ফরওয়ার্ড বায়াস হয়, এর মধ্যে কারেন্ট ফ্লো হয়। কারেন্ট আবার সেমভাবে এখানে এসে একটা জাংশন পাত পায়। জাংশন পাতে দুটো পাত আছে, এটা একটা। যদি কারেন্ট এদিকে ফ্লো হতে চায় তাহলে এখানে এসে আটকে যাবে, কারণ তখন এটা রিভার্স বায়াস। তখন কারেন্ট সেমভাবে আবার এটার মধ্যে দিয়ে ফ্লো হবে, তোমার সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো হয়ে ট্রান্সফরমার গিয়ে গ্রাউন্ড হবে। তখন আমরা আবার একটা পজিটিভ সাইকেল পেলাম। দ্যাট মিনস এসির পজিটিভ সাইকেলে আমরা একটা পজিটিভ সাইকেল পেলাম, এসির নেগেটিভ সাইকেলে আমরা একটা পজিটিভ সাইকেল পেলাম। তার মানে এসির একটা কমপ্লিট সাইকেলের জন্য আমরা আউটপুটে দুটো পজিটিভ সাইকেল পেয়েছি। দ্যাট মিনস এসি যদি 50 হার্জ হয়, আমরা সেখান থেকে আমরা 100 হার্জ ফ্রিকোয়েন্সি পাবো। এই জন্য এটাকে বলা হয় ডাবলিং বা রিপেলিং। এর জন্য ফুল ওয়েভ রেকটিফায়ারের এফিসিয়েন্সি অনেক বেশি হয়। এইবার ডায়াগ্রাম অনুযায়ী আমরা কম্পোনেন্টগুলো কানেক্টিভিটি করব। প্রথমেই আমরা ট্রান্সফরমারের উপরের পয়েন্ট থেকে যেটা 12 ভোল্ট বলেছিলাম সেখান থেকে D1 অ্যানোডে কানেক্টিভিটি করলাম। আমি কম্পোনেন্টগুলো একটু হাইট করে বসিয়েছি যাতে সোল্ডার করতে সুবিধা হয়। সেমভাবে ট্রান্সফরমারের নিচের পয়েন্টটা যেটা 12 ভোল্ট ছিল সেটা থেকে D2 অ্যানোডে কানেক্ট করলাম। এবার D1 ক্যাথোড থেকে রেজিস্টারে কানেক্টিভিটি করলাম, R1 রেজিস্টারে। সেমভাবে D2 ক্যাথোড থেকে
রেজিস্টারে কানেক্টিভিটি করলাম, কারণ এটা কমন আর আমাদের জাংশন পাথ বলেছিলাম, কানেক্টিভিটি করলাম। রেজিস্টার থেকে ডায়োড মানে আমাদের যেটা মেন সার্কিট, মেন লোড, সেখানে কানেক্টিভিটি করলাম। রেজিস্টারটা আমি এই কারণে দিয়েছি কেন কি আমি 12 ভোল্টের ট্রান্সফর্মার ইউজ করেছি, আর রেজিস্টারটা এলইডিটা 12 ভোল্টের ডায়োড দিলে এটা বার্ন হয়ে যাবে, তার জন্য আমি এখানে একটা ভোল্টেজ ড্রপ করার জন্য রেজিস্টার ইউজ করেছি। এটা 1K ভ্যালু। এলইডির অ্যানোডে দিলাম। এলইডির ক্যাথোড থেকে আমাদের ট্রান্সফর্মারের মিডিল পয়েন্ট, যেটা সেন্টার ট্যাপ ছিল, 0 পয়েন্টে কমন হবে, এটা রিটার্ন যাবে। মিডিল পয়েন্টে কানেক্ট করলাম। ক্যাপাসিটার কানেক্টিভিটি আমি এখন করছি না, ওটা পরে করবো, যখন সিআরও আমরা ওয়েবফর্ম দেখবো তখন ক্যাপাসিটার কানেক্টিভিটি করবো। এখানে ট্রান্সফর্মারের এসি ইনপুট যেটা আছে 220, সেখান থেকে আমি মেন প্লাগ কানেক্ট করলাম। এটা হচ্ছে আমাদের মেন প্লাগ পয়েন্ট, যেখানে আমি মেন প্লাগ পয়েন্ট কানেক্ট করেছি। কী করলাম তাহলে একটু দেখে নিই। ট্রান্সফর্মারের উপরের পয়েন্ট থেকে যেটা 12 ভোল্ট ছিল আমাদের, এখান থেকে ডায়োডে গেছে, D1-এর অ্যানোডে গেছে, D1-এর ক্যাথোড থেকে আমাদের রেজিস্টারে এসছে। সেমভাবে নিচের পয়েন্টে যেটা 12 ভোল্ট ছিল সেখান থেকে D2-এর অ্যানোডে গেছে, D2-এর ক্যাথোড থেকে রেজিস্টারে গেছে, এটা আমাদের জাংশন পয়েন্ট ছিল। এই পয়েন্টটা রেজিস্টার থেকে আমাদের মেন সার্কিট যেটা বলেছিলাম এলইডিগুলো করবো, তার অ্যানোডে গেছে। এলইডি ক্যাথোড থেকে কমন পয়েন্ট হয়ে ট্রান্সফর্মারে রিটার্ন করেছে। এই ক্যাপাসিটার আমি এখন কানেক্ট করলাম না, এটা আমরা যখন ওয়েবফর্ম দেখবো তখন আমরা এটাকে কানেক্ট করব। এবার এটাকে আমি AC 220 মেন প্লাগে ইনসার্ট করলাম, পাওয়ার অন করছি। দেখো পাওয়ার অন করলে আমাদের যে এলইডি আছে, এলইডিগুলো হচ্ছে, একটু বাকি দিয়ে দেখতে সুবিধা হবে, হ্যাঁ, এলইডিগুলো হচ্ছে। এইবার আমরা ভোল্টেজ মেজারমেন্ট করব, দেখব কোন পয়েন্টে কি ভোল্টেজ আসছে। আমরা মাল্টিমিটার নিয়েছি, মাল্টিমিটারের দুটো প্রোব আছে, রেড অ্যান্ড ব্ল্যাক। ব্ল্যাকটা অলওয়েজ কমনে আছে, রেডটা ভোল্টেজ অ্যাম্পিয়ার মোডে আছে। এবার আমরা একদম ট্রান্সফর্মারের ইনপুটে কী ভোল্টেজ আছে সেটা দেখবো। এটা আমরা জানি এসি ভোল্টেজ, তার জন্য আমরা মাল্টিমিটারকে এসি রেঞ্জে রাখবো, 600 ভোল্ট এসি রেঞ্জের মধ্যে রেখেছি। দেখি আমাদের ব্ল্যাক পয়েন্টে কত ভোল্টেজ আছে, একদম ইনপুট, ট্রান্সফর্মারের ইনপুটে। এখানে আছে তোমার 230 ভোল্টেজ, ঠিক আছে। ট্রান্সফর্মার আমাদের ছিল 12-0-12, দ্যাট মিনস আউটপুট আমরা 12 ভোল্ট এসি পাবো। মিডিল পয়েন্ট আমি বলেছিলাম অলওয়েজ 0, তাহলে 0 রেসপেক্টে ওপরে একবার 12 ভোল্ট পাবো, 0 রেসপেক্টে নিচে একবার 12 ভোল্ট পাবো। দেখি কী পাচ্ছি আমরা। আচ্ছা, 12 ভোল্ট মেজার করার জন্য আমরা 600 ভোল্টটাকে একটু কম রেঞ্জ করবো, এটাকে আমরা 200 রেঞ্জে নিয়ে আসবো, তাহলে প্রপার ভ্যালুটা পাবো। এখানে আমরা মিডিল পয়েন্টে ব্ল্যাক পয়েন্ট ধরলাম, উপরে একটা রেড ধরেছি, দেখো 12.1। আবার যদি নিচেটা দেখি, নিচেটাও সেম পাবে 12.1। দ্যাট মিনস এটা সেন্টার টাইপ ট্রান্সফর্মার বলেছিলাম, মিডিল পয়েন্টটা অলওয়েজ 0 রেসপেক্ট টু উপরে একবার 12 ভোল্ট পেয়েছি, নিচে একবার 12 ভোল্ট পেয়েছি। এটা হলো বিফোর রেকটিফায়ার। এবার রেকটিফায়ার হওয়ার পর ডায়োডের পরে কী ভোল্টেজ পাচ্ছি। ডায়োডের পরে আমরা জানি ডিসি হবে, তাহলে আমরা মাল্টিমিটারকে ডিসির রেঞ্জের মধ্যে রেখেছি 20 ভোল্টের মধ্যে। আমাদের এখানে গ্রাউন্ড পয়েন্ট হচ্ছে ট্রান্সফর্মারের সেন্টার ট্যাপটা হচ্ছে গ্রাউন্ড পয়েন্ট। গ্রাউন্ড পয়েন্টের রেসপেক্টে দুটো ডায়োডের যেটা আউটপুট আছে সেটা হচ্ছে আমাদের এখানে আউটপুট। এই ডায়োডের ক্যাথোড থেকে এখানে আসছে, এই ডায়োডের ক্যাথোড থেকে এখানে আসছে, তার মানে এটা হচ্ছে আমাদের আউটপুট পয়েন্ট। এখানে কত ভোল্টেজ আছে আমরা দেখব। এখানে আসছে 10.36। আমরা ইনপুটে দিয়েছি 12 ভোল্ট, বাট আউটপুটে পেয়েছি 10.36। কেন আমাদের ভোল্টেজ ড্রপ হলো? কারণ আমরা এখানে দুটো ডায়োড ইউজ করেছি। আমরা জানি ডায়োড একটা জাংশন ব্যারিয়ারে ভোল্টেজ থাকে। নর্মালি আমরা এই ডায়োডগুলো ইউজ করি, সেগুলো হচ্ছে সিলিকন টাইপ। সিলিকন টাইপের জাংশন ব্যারিয়ার ভোল্টেজ 0.7 ভোল্ট, তার জন্য এখানে বাকি ভোল্টেজটা ড্রপ হয়েছে। 12 ভোল্ট থেকে 0.7 করে 1.4 মতো এখানে ড্রপ হয়েছে, 0.7, 1.4 ড্রপ হয়েছে, সেই জন্য এখানে তোমার 10.4, 10.5 ভোল্টেজ দেখাচ্ছি। তাহলে প্রপার ভোল্টেজ দিয়েছে, ডিসি ভোল্টেজ এখানে পেয়েছি। আচ্ছা, আমরা এখানে একটা 1K রেজিস্টার ইউজ করেছি, রেজিস্টারের পরে কত ভোল্টেজ পাচ্ছি? 2.75। কারণ কি আমরা একটা 3.3 ভোল্টের এলইডি গ্লো করার জন্য আমরা এখানে ভোল্টেজটা ড্রপ করেছি, তার জন্য এই রেজিস্টারটা ইউজ করেছি। এটা হচ্ছে তোমার রিটার্ন পাথ। এবার আমরা সিআরও দিয়ে ওয়েভফর্ম অ্যানালাইসিস করব। দেখো এখানে আমি দুটো চ্যানেল ইউজ করেছি সিআরওর, ইয়েলো অ্যান্ড ব্লু। ইয়েলো চ্যানেলটাকে আমি রেকটিফায়ার হওয়ার পরে দিয়েছি, মানে ডায়োডে ক্যাথোডে দিয়েছি, আর ব্লু কালারটাকে আমি দিয়েছি অ্যানোডে, মানে রেকটিফায়ার তখন হয়নি। ব্লু কালারে আমরা কী পেয়েছি? দেখো ব্লু কালারের মিডিল পয়েন্ট হচ্ছে বেস লাইন, এখানে আমরা এসি
ওয়েভ ফ্রেম পেয়েছি। এখানে একটা পজিটিভ সাইকেল হয়েছে, আবার নিচে নেমেছে, আবার একটা পজিটিভ সাইকেল হয়েছে। এটা হচ্ছে একটা ওয়ান সাইকেল। এটা যখন একটা ওয়ান সাইকেল হয়েছে তখন আমরা ডিসিতে কী পেয়েছি, পজিটিভ সাইকেল হওয়ার জন্য একটা পজিটিভ সাইকেল দিয়েছে, আবার নেগেটিভ সাইকেল হওয়ার জন্য কিন্তু আবার একটা পজিটিভ সাইকেল দিয়েছে। আমরা আগেও ডায়াগ্রামে তাই বলেছিলাম যে এসি কারেন্টের নেগেটিভ সাইকেলটাকেও আমরা পজিটিভ সাইকেলে কনভার্ট করতে পারি, এর জন্য এফিসিয়েন্সি বেশি হয়। সেমভাবে একই জিনিস দেখতে পাচ্ছ, এটা যখন পজিটিভ সাইকেল হয়েছে তখন আমাদের ডিসির আউটপুটে একটা পজিটিভ সাইকেল এসছে, আবার এসির যখন নেগেটিভ সাইকেল এসছে তখনও আমরা ডিসিতে একটা পজিটিভ সাইকেল পেয়েছি। বাট এটা তো স্ট্রেট লাইন হয়নি, এটা তো ডিসি হয়নি, এটাকে আমরা বলবো পালসেটিং ডিসি। দেখো এটাতে সবসময় আমাদের পালস পজিটিভ সাইকেল আছে, কিন্তু এটা স্ট্রেট লাইন হয়নি। স্ট্রেট লাইন করার জন্য এবার আমাদেরকে ফিল্টার ক্যাপাসিটার ইউজ করতে হবে, যেটা আমি বলেছিলাম পরে কানেক্ট করব। এখন আমরা আউটপুটে ক্যাপাসিটার ইউজ করব। আমি এখানে 3 টাইপের ক্যাপাসিটার নিয়েছি, 3টে ভ্যালুর। এটা আছে তোমার 10 মাইক্রোফ্যারাড, এটা 100 মাইক্রোফ্যারাড, এটা 1000 মাইক্রোফ্যারাড। আমরা একটা একটা করে কানেক্ট করে দেখবো ওয়েভফর্ম কী চেঞ্জ হচ্ছে। যে ক্যাপাসিটারের দেখো এখানে পোলারিটি আছে, যে ক্যাপাসিটারে এখানে দেখো একটা মাইনাস দাগ আছে, মাইনাস এরকম মার্কিং করা আছে, সেই দিকে লিডটা হচ্ছে মাইনাস। তো আমরা এবার আউটপুটে এটাকে কানেক্ট করবো ক্যাপাসিটারটাকে, ডায়াগ্রামে যেভাবে ছিল। প্রথমে আমরা ছোটোটা দিয়ে স্টার্ট করি। আমরা প্রথমে 10 মাইক্রোফ্যারাড যে ক্যাপাসিটারটা আছে সেটাকে কানেক্ট করি আউটপুটে। এটাকে কানেক্ট করছি। ইয়েলো কালারের গ্রাফটা দেখবে কী চেঞ্জ হচ্ছে, ওটা আমাদের আউটপুট গ্রাফ। দেখো পালসেটিং ডিসি থেকে একটু স্ট্রেট লাইন হয়েছে, বাট কমপ্লিটলি হয়নি, এখনও এটার মধ্যে পালসেটিং আছে। স্ট্রেট লাইন এখনও কমপ্লিটলি হয়নি, পালসেটিং আছে। এবার ক্যাপাসিটারের ভ্যালু আমি বাড়াচ্ছি, এটাকে আমি 100 মাইক্রোফ্যারাড করছি। এটা 100 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার, এটাকে আমি কানেক্ট করছি। এটাকে আমি কানেক্ট করেছি। কানেক্ট করার পর দেখো অনেকটা স্ট্রেট লাইন হয়েছে, বাট এটা এখনও স্ট্রেট লাইন হয়নি। আমি যদি এটা স্কেলটা একটু বাড়াই তাহলে বুঝতে পারবে এটার মধ্যে এখনও পালসেটিং আছে। দেখো একটু বাড়াই, দেখছো এটার মধ্যে এখনও পালসেটিং আছে। এবার যদি আমি ক্যাপাসিটারের ভ্যালুটাকে আর একটু বাড়াই, এটাকে 100 থেকে বাড়াই আমি 1000 করছি, তাহলে কি হয় এমনটা দেখি। এটাকে আমি এখন 1000 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটার কানেক্ট করছি। পজিটিভ হলো, এটা নেগেটিভ। কানেক্ট করেছি। এখন দেখো আমাদের ইয়েলো কালারের যেটা ছিল আমাদের আউটপুট পিওর ডিসি হয়েছে। এটার মধ্যে কিন্তু আর পালসেটিং নেই, ফুল ওয়েভ রেকটিফায়ারের পিওর ডিসি আমরা এখন পেয়েছি। তাহলে কী হলো, আমরা এসি থেকে নিচেরটা এসি আমাদের ইনপুট এসি দিয়েছি, সেখান থেকে আমরা আউটপুটে পিওরলি ডিসি পেয়েছি। এই ভিডিওতে আমরা দেখলাম কীভাবে এসিকে ডিসিতে কনভার্ট করতে হয় ইউজিং ফুল ওয়েভ রেকটিফায়ার। নেক্সট ভিডিওতে আমরা ব্রিজ রেকটিফায়ার নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।